ফারহান! রিজা, তুমি ঠিক আছো? জলদি অ্যাম্বুলেন্স ডাকো। না না, ঠিক আছি আমি। আমি ওকে মাফ করতে পারবো না। আসলে হয়েছেটা কি? মেয়েটা আমাকে অনেক বড় ধোঁকা দিয়েছে। মিথ্যে কথা বলেছে। জাহিদা আমাকে মিথ্যে বলেছে, সবসময় আমাকে ধোঁকা দিয়েছে। আর আমি সবকিছু বিশ্বাস করেছি, বোকার মতো। কিন্তু ও করেছেটা কি? আমার বিশ্বাসকে ও খুন করেছে। ওর জন্য আমি অনেক কিছু করেছি। ওর সবকিছু আমি খেয়াল রেখেছি। ভাইয়া, ও তোমার ওয়াইফ। কোনো ভুল করলে মাফ করে দাও। কিভাবে মাফ করব বলো? ও মিথ্যে বলেছে যে ও প্রেগনেন্ট। আমাদের সবাইকে ও মিথ্যে বলেছে। ও আমাদের সবাইকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ও আগে প্রেগনেন্ট ছিল না, তবে এখনো প্রেগনেন্ট। বুঝতে পারছি না আমি কিভাবে ওকে বিশ্বাস করব। হতে পারে ও এখন মিথ্যে বলছে। আমি আসলে সারাটা জীবন ধোঁকায় খেয়ে গেলাম। যত লোক ডেকে আনতে পারো সবাইকে নিয়ে এসো। দরকার হতে পারে 20, 30, 40, যত পারো। এভাবে তাকিয়ে আছো কেন? যাও ডেকে আনো। কিন্তু লোকজন রাখবো কি জন্যে? সেটা দিয়ে তুমি কি করবে? যা বললাম সেটা করো। বুঝতে পারছো না কেন? জলদি যাও ডেকে আনো। আর হ্যাঁ শোনো, ওরা কেউ যেন ফারহান আর মেহেরবানের সাথে কথা না বলে, নয়তো ওদের ভালো হবে না। সবাইকে এটা বুঝিয়ে দিও। আরে যাও। ঠিক আছে, যা বলবেন আপনি। ভাই, উনার জ্ঞান ফিরেছে। রিজা, দেখো, চিন্তার কোনো কারণ নেই। তুমি ঠিক হয়ে গেছো। গুলিটা তোমার কাঁধে লেগেছিল। কালকে ডিসচার্জ হয়ে যাবে, তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাব। ওখানেই তোমার যত্ন নেওয়া হবে। তোমার আপত্তি নেই তো? কোনো দরকার নেই, আমি এখান থেকে চলে যাব। না না, তুমি এভাবে চলে যেতে পারবে না। ওই সময় তুমি না থাকলে গুলিটা তো আমার গায়ে লাগতো। আমার জায়গায় তুমি থাকলে তো তুমিও ঠিক এই কাজটাই করতে। আমি এখন তোমার কাছে ঋণী রিজা। তোমার কোনো ঋণ নেই, তুমি তো আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ। তোমার জন্য জীবন দিলেও তা কম হয়ে যায়। আপনারা সবাই কোথায় যাচ্ছেন? কেউ কিছু বলবেন? আচ্ছা, তাহসিন আপনাদের ডেকেছে। জানতাম তুমি এমনই করবে তাহসিন করলুদাগ। তুমি এদেরকে ভয় দেখাচ্ছ যাতে এরা কেউ শেয়ার না কেনে। মাথা ঠান্ডা করো। চেঁচামেচি করার কোনো দরকার নেই। সকালবেলায় শুরু করে দিলে, তাই না? অন্য কোনো কাজ করো না। হ্যালো মিস্টার প্রসিকিউটর। আমরা এর বেশি কিছু করতে পারবো না। সবার স্টেটমেন্ট নেওয়া হয়েছে। যে লোকটা গুলি চালিয়েছে সে মাস্ক পরেছিল, আর সেই জন্য তাকে শনাক্ত করতে পারিনি।
আপনি তাহসিন কল্লুদাককে জিজ্ঞাসাবাদ করবেন না? উনি বাসায় এসে ফারহান ভাইকে হুমকি দিয়েছেন। আইরিন সব শুনেছে, আপনি চাইলে ওর জবানবন্দি নিতে পারেন। ওনাকেও জিজ্ঞাসাবাদ করব। শিরিন কি এসেছে? স্যার আমি ফোন দিয়েছিলাম, বললেন চলে আসবেন। এদিকে কি অবস্থা, আর ওরা এখনো আসছে না? হ্যাঁ, মনে হয় এসেছে। এক্সকিউজ মি স্যার, আপনাকে আমাদের সাথে আসতে হবে। এর মানে কি? কি জন্য আসতে হবে? মিস্টার ফারহানের উপর কেউ আজ সকালে গুলি করেছে। কি? প্রসিকিউটর স্যার আপনার স্টেটমেন্ট দিতে বলেছেন। আজব ব্যাপার। কোথাও কিছু হলো কি সেটা তাহসিন কর্লুদাগি করেছে। এই তো সেদিন আমার উপর গুলি হলো, উল্টো প্রসিকিউটর আমাকে জিজ্ঞাসাবাদ করলো। সেখানে ওনার প্রশ্নটা কি ছিল? গুলির নিশানা ফারহান ছিল কিনা। আচ্ছা ঠিক আছে, চলো, যেতে হবেই। থানা তো এখন আমার নিজের বাসায় হয়ে গেছে। পরের মিটিংটা প্রসিকিউটরের অফিসেই আমার করতে হবে। চলো, দেরি হয়ে যাচ্ছে তো। আমার দেরি হয়ে যাবে, মিটিং শুরু হয়ে গেছে। না ম্যাডাম, মিস্টার তাহসিন তো বাইরে। কোথায় গিয়েছে? মিটিংয়ে কি হলো? ওনাকে প্রসিকিউটরের অফিসে নিয়ে গেছে স্টেটমেন্ট নেওয়ার জন্য। কিসের স্টেটমেন্ট? আজ সকালে মিস্টার ফারহানের উপর কেউ গুলি করেছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আছি। সেজন্যই তো আমি তোমার সামনে। সরি, আমি আগে আসতে পারিনি। তবে আসলে তো আমার জন্য সেটাই যথেষ্ট। নিজের খেয়াল রেখো। নিশ্চয়ই। মনে হলো তোমার সাথে খুব খারাপ কিছু হয়েছে। সত্যি মনে হয়েছে? তখন কেমন লেগেছে? হয়তো ভেবেছো এই লোক তো আমাকে তালাক দিচ্ছে না, এখন মরে গেলে এর কাছ থেকে হয়তো মুক্তি পাবো। ভেবেছিলে তালাক দিতে চাচ্ছিলাম, কিন্তু সেই কেসের হিয়ারিংয়ে সে তো আসেইনি, তাই না? শাস্তি তো ওকে পেতেই কি হবে। বলছো এসব? এর সাথে আমাদের তালাকের কি সম্পর্ক? এই প্রশ্নটা তোমার বাবার কাছে করো। আমার বাবার কাছে? হ্যাঁ, জিজ্ঞাসা করেই দেখো। তুমি কি বাবার নামে অভিযোগ করা ছাড়া, ওনাকে অপমান করা ছাড়া, ওনার সাথে শত্রুতা না করে কিছু বলতে পারো না? তার আগে ওকে ওর স্বভাবটা বদলাতে বলো। বাবা কি ভুল করেছে ফারহান? তুমি আসলে বলতে কি চাচ্ছ? আজকে ও সকালে বাসায় এসে আমাকে হুমকি দিয়েছে, বলে গেছে যে আমি যদি শিরিনকে তালাক না দিই তাহলে খারাপ কিছু হবে। এর ঠিক 1 ঘন্টা পরে কেউ আমার উপর গুলি করলো। এখনো বিশ্বাস হয় না যে তোমার বাবা এসব করেছে, তাই না? থাক, সত্যি বলতে কি, তুমি আর তোমার বাবা যদি এটাই চাও যে আমি তোমাকে তালাক দেই, তোমাকে ছেড়ে চলে যাই, তাহলে ব্যাপারটা আমি ভেবে দেখব। ভালো লাগলো। হ্যাঁ শোনো, আরেকটা কথা, আমার শর্তটা মানলেই তালাক হবে। কেমন শর্ত? এখানে বলতে পারবো না। আজ সন্ধ্যায় বাইরে কোথাও যাই, চলো ভালো একটা রেস্টুরেন্টে ডিনার করি। আমি চাই যেন তুমি শর্তগুলো ভালো করে বোঝো।
মা, ভয়ের চোটে আমার হাত দুটো এখনো কাঁপছে। গুলি একদম আমার কান ঘেঁষে চলে গেছে। তখন তো কামাল আমাকে সামনে নিয়েছে। কপাল ভালো বেঁচে গেছি, নয়তো জানি না কি হতো। উপরওয়ালা তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি তোমার জন্য অনেক দোয়া করি। মিস্টার কোরহান তাহলে বাসায় ফিরে এসেছে? মিস্টার তাসিনের সাথে সবকিছু মিটে গেছে? না, একজন আরেকজনের সাথে দেখা করে না। মিস্টার কোরহান সকালে একাই এসেছে, তাই একদম নাকি? মনমরা হয়ে আছে। একা কেন? জাহিদা ম্যাডামের সাথে ঝগড়া হয়েছে নাকি? বাদ দাও। কেন মা, তুমি আমাকে বলবে না ঘটনা কি? কি আর বলবো তোমাকে? বলো। কথা দাও তুমি কাউকে কিছু বলবে না। আচ্ছা, বলবো না। ওটা ছুঁয়ে কসম করে বলো। হ্যাঁ ঠিক আছে, কসম খেয়ে বললাম। বলবো না, কসম খেলাম। মিস্টার কোরহান জানতে পারলে অনেক রেগে যাবে কিন্তু। জাহিদা, তুমি বারবার কেন ফোন করছো আমাকে? হ্যাঁ, কোরহান প্লিজ একবার আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি আমার জীবনে তোমার মতো মিথ্যাবাদী খারাপ মহিলা কোনোদিন দেখিনি। এখন কি বলবে তুমি? হ্যাঁ, হ্যাঁ মানছি, তুমি যা বলছো সেটা একদমই ঠিক। আমি অনেক ভুল করে ফেলেছি, এজন্য আমি খুবই লজ্জিত। তবে আমি এখন সত্যি প্রেগনেন্ট কোরহান, বিশ্বাস করো আমাকে। যে ডাক্তারের কাছে বলবে আমি সেখানে যেতে রাজি আছি। তুমি চাইলে আল্ট্রাসাউন্ডও করতে পারো। মানলাম যে ডাক্তার বলেছে তুমি প্রেগনেন্ট, কিন্তু তারপরেও এটা আমি কি করে মানবো যে বাচ্চাটা আমার? হ্যাঁ, কোরহান প্লিজ এরকম বলো না। তুমি আমার ব্যাপারে এরকম ভাবলে কিভাবে? আমি এই ব্যাপারে কোনোদিন তোমাকে ধোকা দেইনি, এরকম কথা চিন্তাও করিনি। আমি কিভাবে ভাবলাম? তুমি আমাকে বলছো আমি কিভাবে ভাবলাম? দেখো দেখো জাহিদা, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। আমাকে আমাকে কখনো ফোন করবে না, কখনোই ফোন করবে না। হ্যাঁ, কোরহান, হ্যালো হ্যালো। এটা কি শোনালে? এই তো বিশাল বড় ঘটনা মা। আসতে বলো, কেউ শুনবে। মা, আমি চুপ থাকলেও কোনো লাভ নেই। একদিন কথাটা সবাই জানবে। সে যাই হোক, তুমি নিজের মুখটা বন্ধ রেখো। আমিও তোমাকে একটা কথা বলতে চাই মা। কি হয়েছে? তবে প্লিজ তুমি রাগ করো না। হ্যাঁ, কামাল মিসেস চাহিদাকে মিস্টার বুলান্তের সাথে দেখেছে। ও কোথায় দেখলো? জঙ্গলের মধ্যে জড়িয়ে ধরতে দেখেছে। ওরা দুজন নাকি লুকিয়ে লুকিয়ে দেখা করে। আমি ওদের বেশ কয়েকবার দেখেছি। আমি দোষ দিচ্ছি না, নিজের চোখে যেটা দেখেছি সেটাই বললাম। এসব জেনে আমরা কি করব? কিন্তু আমি বুঝতে পারছি না ওরা এই কাজটা করলো কিভাবে। ও আমার সাথে এসব কেন করলো? কিভাবে করতে পারলো? হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বুলান্ত নামে একটা টেবিল রিজার্ভ করেছি। ওয়েলকাম মিস্টার বুলান্ত। হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। ও যে ওখানে।
আই এম সরি, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। কি বলবো, সেদিন কোর্টের চাইতে বেশি অপেক্ষা করেছি। অনুমতি দাও তো বসি। আমরা আগেও এটা নিয়ে কথা বলেছি, তখন তুমি তোমার শর্তগুলোও বলেছিলে। বাদ দাও না, চলো দুজনে মিলে আগে কিছু খেয়ে নিই। পরে হয়তো মুড খারাপ হবে, তার আগে না হয় আমরা একটু ভালো সময় কাটাই, কি বলো? জাহিদা, কোন চিন্তায় ডুবে আছো? এখানে আসার পর থেকেই দেখছি সব সময় তুমি কি যেন ভাবছো। এ সময় এরকম করা তোমার স্বাস্থ্যের জন্য ভালো না। বলো তো তোমাদের দুজনের মধ্যে আসলে কি হয়েছে? আমি এখন বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ওটা কি কোরহানের গাড়ি নাকি? সত্যি? কিন্তু ও কিভাবে জানলো যে আমি এখানে? হতে পারে বুলান তোকে সব বলেছে। আমি তোমাকে বলেছিলাম না, একদিন না একদিন ও তোমাকে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই আসবে। দেখো ও এসে গেছে। আরে তুমি কোথায় যাচ্ছ? যারা, যাও দরজা খোলো। এত তাড়াতাড়ি ওর কাছে যেও না, এখানে বসো। এত জলদি ওকে মাফ করা যাবে না। অন্তত পক্ষে ও নিজের ভুলটা আগে বুঝতে পারুক। যখন এসে গেছে তখন একটু ছটফট করতে দাও। তুমি ওর কাছে যাচ্ছ কেন? একটু পর ও নিজেই তোমার কাছে চলে আসবে। কিন্তু ও যদি আবার... ওর সামনে মাথা নিচু করো না। আমি কিছুক্ষণের জন্য ভেতরে যাচ্ছি, যাতে তোমরা দুজন আরাম করে এখানে বসে কথা বলতে পারো। জাহরা, কোরহান কোথায় গেল? উনি মিস্টার বুলান্তকে খুঁজছিলেন। আমি বললাম যে উনি বাইরে ডিনার করতে গেছেন, আর উনি চলে গেলেন। যাও, তুমি নিয়ে যাও, বাকি অর্ডারটা আমি দেখছি। ডেজার্ট স্যার। নিয়ে আসুন, নো থ্যাঙ্কস। নিয়ে আসুন প্লিজ, আমরা ডেজার্ট খাবো। ওকে স্যার। তুমি কথা বলতে চাও না? তাড়াহুড়োর কি আছে শিরিন, সবেমাত্র তো আসলাম। আমি তোমার শর্তগুলো শুনতে চাই। আমার প্রথম শর্ত হলো, এই মিউজিকের সাথে তুমি আর আমি নাচবো। তুমি মজা করছো? না না, আমি সিরিয়াস। এটা তো কোনো শর্ত না, এটা হচ্ছে একটা নাটক। আমার সাথে না নাচলে তো তুমি এসব বুঝতে পারবে না। তুমি কি সত্যি আমার সাথে নাচতে এসেছো এখানে? হাত বাড়িয়ে আছি, উঠে এসো। খুবই অদ্ভুত লাগছে, সবাই এদিকেই তাকাচ্ছে। কথা বলো না, কিছুক্ষণের জন্য নিজেকে আমার উপর ছেড়ে দাও না। ওই যে দেখো, শিরিন আর ফারহানও এখানে এসেছে। দেখো না, হোয়াট আ কোইন্সিডেন্ট। মনে করো এটা কল্লুদাগ শহরের রেস্টুরেন্ট না। মনে করো আমাদের মধ্যে তালাক হচ্ছে না। ধরে নাও তুমি কল্লুদাগের মেয়ে না।
আর তুমি আমার বাবার শত্রুও না। আর এখানে শুধু আমরা দুজন, আমরা ছাড়া এখানে আর কেউ নেই। এবার শর্তগুলো নিয়ে কথা বলি। আসলে আমার তো কোনো শর্তই নেই। আমি তোমাকে তালাক দেব না। তুমি তো কখনো মিথ্যা বলো না। বলেছিলে নাচলে কথা রাখবে। ওটা মিথ্যে কথাই ছিল। ছেড়ে দাও আমাকে। শিরিন বসো। হাত ছাড়ো বলছি। লোকজন দেখছে শিরিন, চুপচাপ ওখানে বসে পড়ো। সবাই দেখছে, প্লিজ এখানে কোনো সার্কাস করো না। নিজের রাগটাকে সামলাও আর ওখানে গিয়ে বসো। দেখো, আজকে আমার জন্মদিন, আর আমি চাই না আমরা দুজন মুড খারাপ করে বসে থাকি। না হয় ধরেই নাও এটা আমার জন্মদিনের উপহার। তোমার জন্মদিন তো নভেম্বরে। নভেম্বরে ফারহান আলেমদারের জন্মদিন, আর আজকে ফারহান কারাসালগলুর জন্ম হয়েছিল। কি বুঝতে পারলে? এটার কথা শুধু আমার মা জানতো, আর প্রত্যেক বছর আমরা লুকিয়ে সেলিব্রেট করতাম, কাউকে এটা জানাতাম না। কিন্তু এখন তো আর মা নেই। তাই এই দিনটা তোমার সাথে সেলিব্রেট করতে চাচ্ছিলাম। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, প্লিজ স্যার, ছাড়ো আমাকে। ভেতরে যেতে পারবে না। বলুন, থামো, কোথায় বলুন? আমি তোমার মতো কাপুরুষ আগে একটাও দেখিনি। ও তাই নাকি? তাহলে আসল সুপুরুষ তোমার জীবনে কখনো আসেইনি।